দর্শক, বাংলাদেশের বর্তমান আ যে রাজনৈতিক বিতর্ক সেটার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৩ টি বিষয়। জুলাই জাতীয় সনদ, সেই সনদের পক্ষে অনুষ্ঠিত গণভোট এবং কিছু নির্বাচিত স সংসদ সদস্যদের তথাকথিত ২য় শপথ। আপনারা জানেন যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২য় শপথ নেয়নি, জামাত এনসিপি নিয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন রাজনৈতিক পাড়াতে সরগরম। এই পাল্টা দোষাদোষি আ এবং নানান ধরনের বিতর্ক চলছে। দর্শক, এই ৩ টি প্রশ্ন রাজনৈতিক হলেও তাদের মূল সংকটটা কিন্তু সাংবিধানিক। ইতিমধ্যেই গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে অলরেডি একটি রিট দায়ের করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানবেন। যেখানে গণভোট বাতিল ও ফলাফল স্থগিতের আবেদন করা হয়েছে। ফলে বিষয়টা কিন্তু এখন দর্শক আর কেবল রাজনৈতিক বিতর্কে সীমাবদ্ধ নয়। এটা একটা গুরুতর আইনি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যেটার সুদূর প্রসারী ফলাফল রয়েছে আমাদের রাষ্ট্রীয় জীবনে। আ তো প্রশ্নগুলো আইনের এবং প্রশ্নগুলো জটিল। কিন্তু আমি আজকে একটু চেষ্টা করব বিষয়গুলো আপনাদের সামনে একটু সহজভাবে ব্যাখ্যা করতে। যে এখানে আসলে জটিলতাগুলো কি হয়েছে। ১ম কথাটি হচ্ছে দর্শক মনে রাখতে হবে যে বাংলাদেশের সংবিধান সংশোধনের কিন্তু একটা স্পষ্ট পদ্ধতি নির্ধারিত আছে। অনুচ্ছেদ ১৪২ অনুযায়ী সংশোধনী বিল সংসদে উপস্থাপন করতে হবে। মোট সদস্য সংখ্যার ২/৩ ভোটে তা পাস হতে হবে এবং রাষ্ট্রপতির সম্মতির মাধ্যমে তা কার্যকর হবে। অর্থাৎ সংবিধান সংশোধনের একমাত্র সাংবিধানিক পথ হলো সংসদ। এখানে একটি মৌলিক নীতি কাজ করে। সংবিধান কিন্তু নিজেই বলে দিচ্ছে তাকে কিভাবে পরিবর্তন করা যাবে। এখন সংবিধানের বাইরে দাঁড়িয়ে তাকে পরিবর্তন করার কোনো পথ কিন্তু সংবিধান স্বীকার করে না। এখন সংবিধান স্বীকার না করলে কি হয় দর্শক? সংবিধান কিন্তু জাস্ট সাধারণ কোনো আইন নয়। সংবিধান কিন্তু একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আ সংবিধান যেমন রাষ্ট্রকে বৈধতা দেয়, সেই রকম জনগণও একটা সংবিধানের মাধ্যমে কিন্তু একটা রাষ্ট্রকে বৈধতা দেয়। এটা এতই গুরুত্বপূর্ণ একটি দলিল। এখন এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে যে জুলাই সনদের মাধ্যমে সংসদের বাইরে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা কি অনুচ্ছেদ ১৪২ এর বিকল্প পথ তৈরি করা নয় দর্শক? যদি তা হয় তবে কিন্তু এটি সরাসরি সংবিধানের সাথে সংঘাত। এবার ২য় প্রশ্ন যে গণভোট যেটা হলো, সংবিধানে কি এটার ভিত্তি আছে? যদি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে গণভোটের আয়োজন করা হয়ে থাকে, তাহলে প্রশ্ন হয় যে রাষ্ট্রপতি কি এমন কোনো বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারেন যা সংবিধানে নেই? সংবিধান রাষ্ট্রপতির অধ্যাদেশ ক্ষমতাকে কিন্তু সীমিত করেছে। সেটা আনলিমিটেড কিন্তু কোনো ক্ষমতা নয় দর্শক। অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো বা সংশোধন পদ্ধতি পরিবর্তন করা যায় না। যদি গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের পথ তৈরি করা হয়, তাহলে তা সংসদীয় পদ্ধতির বিকল্প একটা জিনিস হয়ে দাঁড়ায়, যা কিনা সংবিধানে অনুমোদিত নয়। সুতরাং গণভোট রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে একটা অংশের কাছে, যারা এটাকে ব্যবহার করে, এই জুলাই সনদকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি এবং ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছেন। তাদের কাছে এটা গ্রহণযোগ্য। কিন্তু এটা সাংবিধানিকভাবে বৈধ কিনা সেটা কিন্তু সিরিয়াস প্রশ্ন সাপেক্ষ, এবং আপনারা এই পুরোটা শোনার পরে আপনারাও বুঝবেন যে এটি কোনোভাবেই সাংবিধানিকভাবে বৈধ নয়, এবং তার মানে এটার আসলেই কোনো বৈধতা নেই। চতুর্থত, দর্শক মনে রাখবেন যে সংবিধানের আর্টিকেল 93 তে বলা হয়েছে যে সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু দর্শক সেটি সাময়িক। সংসদ বসার ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে সেটা বাতিল। এখন যদি জুলাই বাস্তবায়ন অধ্যাদেশ আকারে জারি হয়ে থাকে, যেটা আমরা হয়েছে জানি, তাহলে সংসদের অনুমোদন কিন্তু অপরিহার্য। অনুমোদন না পেলে সেটির বৈধতা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। অন্যদিকে যদি সেই অধ্যাদেশের ভিত্তিতেই গণভোট হয়ে থাকে যেরকমটা হয়েছে, তাহলে প্রশ্ন ওঠে যে অবৈধ অধ্যাদেশের উপর ভিত্তি করে গৃহীত সিদ্ধান্ত কিভাবে টিকে থাকবে?
থাকবে না। এবার আসি সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। আইনি অস্তিত্বের মানে এটি আসলে সংবিধান সংস্কার পরিষদ যেটা সেটার আইনি অস্তিত্বটাই আসলে প্রশ্ন সাপেক্ষ। বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নেই। ৭১-৭২ সালে যে গণপরিষদ সংবিধান প্রণয়ন করেছিল, তার সংবিধান কিন্তু এই বর্তমান সংবিধান কার্যকর হওয়ার পরপর বিলুপ্ত হয়েছে। এখন আইন প্রণয়নের একমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু হলো জাতীয় সংসদ। এখন যদি নির্বাচিত সংসদ সদস্যদের সংসদের বাইরে গিয়ে আরেকটি সাংবিধানিক ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে শপথ পড়ানো হয়, তাহলে প্রশ্ন হয় যে এই প্রতিষ্ঠানের সাংবিধানিক ভিত্তিটি কোথায়? যদি সংসদ আগে সেই প্রতিষ্ঠানের বৈধতা সংবিধানে সংযোগ না করে, তাহলে সেটি কিন্তু কার্যত সংবিধানের বাইরে একটি সমান্তরাল প্যারালাল একটা কাঠামো হিসাবে দাঁড়ায়। এবার আসি দ্বিতীয় শপথ প্রসঙ্গে, যেটা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। সংসদ সদস্যরা সংবিধানের ৩য় তফসিল অনুযায়ী শপথ গ্রহণ করেন। তারা অঙ্গীকার করেন যে তারা সংবিধান রক্ষা করবেন। কাজেই তাদের প্রথম শপথটি কি? প্রথম শপথটি হচ্ছে সংবিধানকে রক্ষা করার শপথ। এখন যদি ওই একই ব্যক্তি সংবিধান সংস্কার পরিষদ সদস্য নামে যে অশ্বডিম্বটি আছে সেইটির সদস্য হিসেবে দ্বিতীয় শপথ নেন, তাহলে কয়েকটি প্রশ্ন কিন্তু উঠে আসে। এই যে দ্বিতীয় শপথের কথা বলা হচ্ছে সেটা কোন আইনের অধীনে? সেই পদ কি সংবিধানে স্বীকৃত? না। এটি কি তার সংসদীয় দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক নয়? অবশ্যই সাংঘর্ষিক। যদি দ্বিতীয় শপথ এমন একটি প্রতিষ্ঠানের জন্য হয় যার সাংবিধানিক কোনো অস্তিত্বই নেই, তাহলে তো সেটি সুস্পষ্টভাবে অবৈধ। একজন সংসদ সদস্য যদি এমন একটি ভূমিকা গ্রহণ করার শপথ নেন যা সংবিধানে অনুমোদিত নয়, তখন তো সেটি তার মূল দায়িত্ব, মানে যেটি সংবিধানকে রক্ষা করার দায়িত্ব, সেটার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় দর্শক। কাজেই প্রথম শপথ যেটি, সেটি তার সাংবিধানিক পরিচয়কে কিন্তু নির্ধারণ করে দিচ্ছে। আর দ্বিতীয় শপথটি যেহেতু অসাংবিধানিক কাঠামোর অধীনে হচ্ছে, তবে সেহেতু সেটি কোনো ধরনের বৈধতা কিন্তু পাবে না। এবার দর্শক, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আনি। বাংলাদেশ সংবিধান সংশোধনের ক্ষমতা কিন্তু সীমাহীন নয়। এই কথা সুপ্রিম কোর্ট তার একাধিক রায়ে বলেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোর নীতিকে স্বীকৃতি দিয়েছে। সংবিধান পরিবর্তনের ক্ষমতা থাকলেও সংবিধানকে পাশ কাটিয়ে সংবিধানকে পরিবর্তন করা যায় না। এই নীতিটাই বেসিক স্ট্রাকচার। সংসদ সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামোকে কোনোভাবেই নষ্ট করতে পারে না। কথাটি মনে রাখুন দর্শক, এমনকি সংসদও কিন্তু তা পারে না। সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতা প্রয়োগের একমাত্র মাধ্যমকে এই সংবিধান। অর্থাৎ সংবিধানই সর্বোচ্চ আইন, যেরকমটি আমি বলেছিলাম আপনাদের। ৮ম সংশোধনী মামলা, ৫ম সংশোধনী মামলা, ৭ম সংশোধনী মামলা সবগুলোতেই কিন্তু আদালত এই নীতিটি কিন্তু পুনঃ ভাবে নিশ্চিত করে। এখন মৌলিক কাঠামোর মধ্যে কি আছে দর্শক? সংবিধানের সর্বোচ্চতা যেটার কথা বললাম সেটা আছে, সংসদীয় পদ্ধতির কথা আছে, ক্ষমতার বিভাজনের কথা আছে, আইনের শাসনের কথা আছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা আছে। এখন জুলাই সনদের এই যে প্রক্রিয়াটি, এটার মাধ্যমে যদি সংসদীয় সংশোধন প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সমান্তরাল একটা সার্বভৌম কর্তৃত্ব তৈরি করার চেষ্টা করা হয়, ক্ষমতার ভারসাম্যকে বদলে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তা স্পষ্টভাবেই মৌলিক কাঠামোর সঙ্গে সরাসরি কিন্তু সাংঘর্ষিক, এবং সেটি কিন্তু সরাসরি এই বেসিক স্ট্রাকচার চ্যালেঞ্জের একেবারে সরাসরি মুখে পড়তে যাচ্ছে। তাহলে এইসবের সম্ভাব্য আইনি পরিণতি কি দর্শক? যদি বাংলাদেশের আদালত তার রায়ে বলেন যে গণভোট অসাংবিধানিক, অধ্যাদেশ ক্ষমতার সীমা অতিক্রম করেছে, সংবিধান সংস্কার পরিষদের আইনি ভিত্তি নেই,
তাহলে কিন্তু ২য় শপথ গ্রহণকারীদের পদক্ষেপগুলো বাতিল হতে পারে। তাদের গৃহীত সিদ্ধান্তগুলো void ab initio হিসাবে গ্রহণ করা হতে পারে, এমন ঘোষণা করা হতে পারে, এমনকি তাদের সংসদীয় পদ নিয়েও কিন্তু সিরিয়াস একটা বিতর্ক তৈরি হবে। অলরেডি হয়েছে। আ যদি আদালত মনে করেন তারা অসাংবিধানিক কর্তৃত্ব গ্রহণ করেছেন এবং ব বাংলাদেশের বিচারালয়ের অবস্থা এখন আপনারা জানেন গত ১৮ মাসে এটাকে প্রায় ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যদি কোনো আদালত সংবিধানকে পর্যালোচনা করে সুষ্ঠু রায় দেয়, নির্ভয়ে রায় দেয়, আমার মনে হয় এটা তাদের রায়টি এটিই হবে। তো আ দর্শক, জুলাই সনদ, গণভোট এবং ২য় শপথ। এদের সবকিছুর বৈধতা নির্ভর করছে তাহলে একটি মৌলিক প্রশ্নের ওপর। সংবিধানের বাইরে দাঁড়িয়ে কি সংবিধানকে পরিবর্তন করা যায়? না, যায় না। আর এই যেহেতু যায় না, কাজেই এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু সাংবিধানিকভাবে অবৈধ। এটি কিন্তু কেবল রাজনৈতিক মতভেদ নয়। এই দল এইটি বলছে, অন্য দল সেটি বলছে। এটি কিন্তু সেটি নয়। এটি কিন্তু একটা রাষ্ট্রীয় বৈধতার প্রশ্ন। সংবিধানের পজিশন কিন্তু এখানে খুবই সুস্পষ্ট। All you need to do is to just open the সংবিধান, the constitution এগুলো কিন্তু সবকিছুই সেখানে বর্ণনা করা আছে।